কেটে যায় পুরো ৯টি দিন। সেদিন রাতটা কোনোভাবে পার হওয়ার পরে ওহাজ সকাল সকাল সফরে বেরিয়েছে। বিভিন্ন জেলায় একান্তে ভ্রমণ, সব বিষয়ে যথাযথ খোঁজ খবর নেওয়া আর সব সংস্করণ সঠিক হিসেবে মাপার কাজ শেষে আজ ৯ দিন পর ওয়াহেজ বাড়ি ফিরেছে। ঘড়িতে এখন রাত 10টা বাজে। ওয়াহেজ বাড়ি ফিরে সেই রাত 8টায়, অথচ আনভির দেখা সে এখনও পাচ্ছে না। এই 9টা দিন আনভির খোঁজ খবর নেওয়াটাও তার জন্য বেশ মুশকিল হয়ে দাঁড়ায়। নিজের কাছে আনভির কোনো ফোন নাম্বার নেই। কাজের ফাঁকে যখনই একটু অবসর পায় আনভির বিডিটেক কন্টেস্ট এর আইডিতে মেসেজ দিয়েছে অনেক সে, অথচ আনভি সেসব দেখেও না। হয়তো মেসেজ রিকোয়েস্ট চেয়ে কি করে না মেয়েটা। অন্য কারো কাছে আনভির নাম্বার চাইতে গিয়েও ওয়াহেজ থমকে যায়। নিজের স্ত্রীর নাম্বার নিজের কাছে নেই, বিষয়টা অন্যদের কাছে বড্ড হাস্যকর হয়ে যাবে না? তাই আর চাওয়া হয়ে ওঠে না। ওয়াহেজের এখন প্রচণ্ড রাগ হচ্ছে। মেয়েটা ঘুরে আসবে কখন? আসবে না কেন? সেই 8টায় সে বাড়ি ফিরেছে, অথচ একটা বারের জন্য মেয়েটা ঘুরে আসে না। এসে তো অন্তত জিজ্ঞেস করতে পারে কেমন আছেন, কি করছেন। না, এসব করতে হবে না। এসব হয়তো একটু অতিরিক্তই হয়ে যায়, কিন্তু একটাবার তো চোখের দেখাও দেখে যেতে পারে। অন্যদিকে রান্না করতে করতে আনভির অবস্থা একেবারে কাহিল। ওয়াহেজ আসবে এই অজুহাতে দেখিয়ে তার চাচি শাশুড়ি রাতের রান্নার সমস্ত ভার তার উপরে ছেড়ে দেয়। একা হাতে রান্না করে সবাইকে খাবার পরিবেশন করে নিজে খেয়ে সব গুছিয়ে তবেই সে এখন ক্লান্ত পায়ে রুমের উদ্দেশ্যে রওনা হয়। ওয়াহেজের সাথে খাবার টেবিলে তার একবারই দেখা হয়েছে, শুধু এক পলক চোখাচোখি হয়েছে দুজনের, আর কিছুই না। ওয়াহেজে এলে আসুক, না এলে নেই, তাতে আনভির কি? এই 9টা দিনের মধ্যে একটা মিনিটের জন্যও তো ওয়াহেজ তার কোনো খবর নেয় না। অবশ্য নেওয়ার কোনো কথাও না, কারণ সে তো তাকে স্ত্রী হিসেবে মানে না। তাহলে কিসের টানে খবর নেবে? মনের ভেতর এমন অভিমানী ধারণা বুনতে বুনতেই আনভি ঘরে প্রবেশ করে। ঘরে পা রাখতেই সে থমকে যায়। দেখে ওয়াহেজ বেডে হেলান দিয়ে 2 হাত বুকে ভাঁজ করে শুয়ে আছে। তার তীক্ষ্ণ চোখ দুটো আনভির পানের স্থির। ওয়াহেজের এমন স্থির দৃষ্টি দেখে আনভি অস্বস্তিতে দ্রুত চোখ নামিয়ে নেয়। আনভি চোখ নামিয়ে নিতে দেখে ওয়াহেজ হঠাৎ ধরফড় করে উঠে দাঁড়ায়। হন হন করে এগিয়ে এসে সোজা আনভির সামনে দাঁড়ায় সে। তারপর অপ্রত্যাশিতভাবে সালাম দেয়, আসসালামু আলাইকুম। আনভি ওয়াহেজের এমন অনাকাঙ্ক্ষিত আচরণে কিছুটা ইতস্তত বোধ নিয়ে ওয়াহেজের মুখের দিকে তাকিয়ে সালামের উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম। ওয়াহেজ মেকি হেসে খোঁচা মেরে বলে, স্বামী কোথাও থেকে আসলে তার সাথে 2 ঘন্টা পর পর দেখা করতে হয়, তাই না? তার তার সাথে 2 ঘন্টা পর দেখা করতে হয়, তাই না? আদব কায়দার কোনো কিছু লেশ আছে তোমার? আনভি ওয়াহেজের এমন কথায় তেলে বেগুনে জ্বলে ওঠে, বলে, যে স্বামী স্ত্রীকে বিয়ে 2 দিন পরই সফরে চলে যায় তার আদবটা কোথায়? আর গেল তো গেল, কে একবার খবরও নিল না, তার কায়দাটা কোথায়? ওয়াহেজ আগে থেকেই জানতো এমন প্রশ্নের সম্মুখীন সে হবে, তাই নিজের পকেট থেকে ফোন বের করে বিডি কন্টেস্ট যে মেসেজগুলো দিয়েছিল সেগুলো আনভির চোখের সামনে ধরে বলে, তোমার নাম্বার ছিল না আমার কাছে, আর কারো কাছে খুঁজিও নেই, কারণ এটা হাস্যকর একটা বিষয় যে হাজব্যান্ডের কাছে ওয়াইফের নাম্বার নেই। তাই বিডি কন্টেক্সটে অনেক মেসেজ দিয়েছি, কিন্তু তুমি তো এসব সিনই করোনি। আনভি এসব দেখে চারিদিকে একবার তাকায় আর মনে মনে ভাবে, এই লোককে তো ঝাড়ার সুযোগ নেই। কাটিতে কাটিতে নিজেকে নির্দোষ প্রুফ করে। ওয়াহেজ ফোনটা পকেটে ঢোকাতে ঢোকাতে আনভিকে এবার বলে, আমি তো আমার প্রবলেম বললাম, এবার তুমি তোমারটা ক্লিয়ার করো। আনভি এটা শুনে দীর্ঘশ্বাস ছেড়ে ওয়াহেজের চোখের দিকে মলিন দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনি তো আমায় একটু হলেও মর্যাদা দিচ্ছেন বা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আপনার পরিবার তো এখনো আমার সাথে আগের মতোই আচরণ করে। কেন এলাম না জানতে চান? 7টা থেকে রান্নাঘরে রান্নায় ব্যস্ত, সবকিছু এক হাতে করতে হয়েছে। কাজের লোক যে 2জন ছিলেন তারাও ছুটিতে। খাবার পরিবেশন করা, প্লেট বাটি এটা ওটা ধোয়া, সব করতে হলো। এখন বলুন কিভাবে বের হই? এগুলো শুনে ওয়াহেজের কপালে একটা রগ ফুলে ওঠে। এগুলো তার মা চাচি ইচ্ছে করে করিয়েছেন। সে বিয়ে করে বউ নিয়ে এসেছে, কোনো চাকরানি নয়। ওয়াহেজ সামনে এগিয়ে যেতে যেতে বলে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি জিজ্ঞেস করে আসি যে বউ নিয়ে এসেছি না চাকরানি নিয়ে এসেছি, যে ওরা এমন বিহেভ করে। সবাই একসাথেও তো কাজগুলো করতে পারতো। ওয়াহেজের রাগ দেখে আনবির বুক ধড়ফড় করতে শুরু করে। এই উন্মাদ রেগে গেলে কি থেকে কি করবে হিসাব নেই। তার মধ্যে এখনও এদের এসব নিয়ে প্রশ্ন করলে তারা ভাববেন ওয়াহেজকে শিখিয়ে দিয়েছে আনভি। ওয়াহেজের সামনে গিয়ে পথ আটকে দাঁড়ায়। আনভি আর বলে, না জিজ্ঞেস করতে হবে না। জিজ্ঞেস করতে হবে না মানে? এগুলো আজ সমাধান না করলে কাল তারা তোমার সাথে আরো বেশি করবে। এটা বলে ওয়াহেজ আনভির পাশ কাটিয়ে যেতে নাই। আনভিকে নিজের সবটুকু শক্তি দিয়ে ওয়াহেজের 2 বাহু চেপে ধরে মুখ তুলে ওয়াহেজের চোখে চোখ রেখে বলে, এই মাঝরাতে এসব নিয়ে কথা বলতে হবে না, সকালে বলবেন।
আর মেয়েদের এভাবে একটু মানিয়ে নিতে হয়। এসব কিচ্ছু না, সমাজের রীতি এটা। সমাজের রীতি আমি পাল্টে দিচ্ছি। তুমি কি দেখোনি আমি কিভাবে বিশৃঙ্খল সমাজের এই দেশকে 3 বছরে কতটা শৃঙ্খলায় নিয়ে এসেছি? এগুলো তো অন্যায়। ঘরের বউ বলে তার সব কাজ করতে হবে, এটা তো জুলুম। আর এই জুলুম আমার নিজের ওপর হচ্ছে। তোমার উপর হওয়া মানেই তো আমার উপর হওয়া। আনভি ওয়াহেজের বাহু আরো শক্ত করে ধরে বলে, এগুলো এখন বললে ওনারা আমাকেই দোষারোপ করবেন। সবার মন মানসিকতা এক নয় ওয়াহেজ। হ্যাঁ, জিজ্ঞেস করবেন, অবশ্যই করবেন, তবে সকালে, এখন না। এখন সবাই ঘুমিয়ে গিয়েছেন হয়তো। আনভির কথায় ওয়াহেজ কিছুটা শান্ত হয়। ওয়াহেজ চোখ নামিয়ে আনভির চোখের দিকে তাকিয়ে থাকে। দুজনেরই হৃদস্পন্দনের কাঁপন তৈরি হয়ে গিয়েছে। একে অপরের এতটা কাছাকাছি দুজনেরই কাম্য ছিল না। ওয়াহেজ ফু দিয়ে আনভির চোখের মুখে আষ্টে পড়া ছোট ছোট চুলগুলো সরিয়ে দিয়ে বলে, তুমি অনেক সুন্দর সামাইরা, তোমাকে দেখলে মায়া জন্ম নেয় অন্তরে। এমন কথা শুনে আনভির শক খেয়ে দাঁড়িয়ে থাকে। ছি ছি, কি ভীষণ লজ্জা! এই লোক তার প্রশংসা করছে। আনভি ওয়াহেজের থেকে সরে যেতে যেতে বলে, আপনি যান, গিয়ে ঘুমান। যা হবে সকালে দেখা যাবে, আমি ফ্রেশ হয়ে নেই। এই বলে আনভি দ্রুত আলমারির দিকে এগিয়ে গিয়ে একটা গাঢ় সবুজ রঙের কুর্তি আর সাদা পায়জামা নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। গোসল দিতে হবে। শরীরের মশলার ঘ্রাণ লেগে গিয়েছে, গা ছিমছিম করছে। ভালোভাবে গোসল করে আনভি ধীরে ধীরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ওয়াশরুম থেকে বের হয়েই দেখে ওয়াহেজ ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে আনভিরই অপেক্ষা করছে। আনভি ওড়না আনেনি, তবে মনে করেছিল ওয়াহেদ যেহেতু ঘুমিয়ে যাবে তাহলে ওড়না রুমে গিয়েই পড়বে। আনভি চুল মোছার টাওয়ালটা বুকে টেনে ধরতে ধরতে ভ্রু কুঁচকে ওয়াহেজের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আপনি এখানে কেন, ঘুমাবেন না? ওয়াহেজ আনভির কথা না শুনে অপলক নয়নে আনভির দিকে কতক্ষণ তাকিয়ে থাকে। তারপর হুট করে আনভির কোমর পেঁচিয়ে ধরে তাকে নিজের নিকট নিয়ে আসে। আনভি ছটফটিয়ে ওঠে, এই এই কি করছেন? ওয়াহেজ আনভির থেকে টাওয়ালটা নিতে নিতে আনভির কপালে কপাল থেকে ফিসফিসিয়ে বলে, আমরা না হয় আজ থেকে প্রপারভাবে স্বামী স্ত্রী হলাম। আমি দুঃখিত বাসর রাতে তোমাকে তোমার প্রাপ্য সম্মান না দেওয়ার জন্য। আমি দুঃখিত তোমার সাথে বাজে আচরণ করার জন্য। তুমি কি রাজি হবে আমার এই ফয়সালায়? আনভির গা বেয়ে বয়ে যাচ্ছে হিমশীতল এক অনুভূতি। সে কী বলবে বুঝতে পারছে না। লজ্জায় কান গরম হয়ে গিয়েছে। আনভির নিচু সরে শুধায়, আজ থাক না, কাল না হয়। ওয়াহেজ মুখ নামিয়ে এনে আনভির গালে একটা চুমু এঁকে দিতে দিতে বলে, সওয়াবের কাজে গাফিলতির কি প্রয়োজন? আজ তুমি অনুমতি দিলে কয়েক বস্তা সওয়াব লুটে নিতে পারি। হায়াত মৌতের কথা তো বলা যায় না। আনভি ওয়াহেজের কাঁধে হাত রাখে শক্ত করে আর জিজ্ঞেস করে, নিন তো দেখি তাহলে। ওয়াহেজ অনুমতি পেয়ে বিসমিল্লা বলে আনভির 2 ঠোঁটে চুমুক খায় প্রগাঢ়ভাবে। এভাবে বার কয়েক খেয়ে বলে, এই যে নিলাম, বুঝলে? আনভি মৃদু হেসে ওয়াহেজের চোখের দিকে তাকিয়ে বলে, আমি রাজি, তবে কিছু কথা জানার আছে। উত্তর দেবেন? দেব, প্রশ্ন করো। সারাকে এখনো মনে রেখেছেন? কথাটা শুনে ওয়াহেজ হেসে শুধায়, না। তাকে আমি মনে করতাম হয়তো সে আমার স্ত্রী, কারণ আমাদের বিয়ের সব কিছু ফাইনাল ছিল। কিন্তু পরে সে চলে গেল। এখন তোমার মতো একজন প্রিয়তমাকে ঘরে রেখে অন্য একজনকে মনে রাখা কাপুরুষতা ছাড়া অন্য কিছু নয়। আনভির বুক থেকে একটা ভার নেমে যায় এই উত্তর শুনে। তাই আর কোনো প্রশ্ন না করে বলে, আমি আর কোনো প্রশ্ন করলাম না, কারণ আমি জানি আপনি কেমন। নিশ্চয়ই আপনি কখনো আমায় ঠকাবেন না। আপনি একজন দায়িত্ববান পুরুষ। পৃথিবীর প্রতিটি মুত্তাকি নারী হয়তো আপনার মতো মাহরাম চাই। জানেন, আমি যেমন আল্লাহর কাছে চেয়েছিলাম, আপনি ঠিক তেমনই। আমি আপনার মতোই কাউকে সবসময় চাইতাম, যার ভেতর গায়রত আছে, যে সব কিছু বোঝে, যে বিচক্ষণ, যে আমায় বুঝবে। আপনি হলেন আমার সারা জীবনের তাহাজ্জুদের মনাজাতের ফল। ওয়াহেজ আনভির কথায় বেশ সন্তুষ্ট হয়। সে আনভির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমিও তোমার মতোই কাউকে চেয়েছিলাম। বিয়ের দিন রাতেই বোঝা হয়ে গিয়েছিল আমি আমার মতো কাউকে পেয়েই গিয়েছি। তোমার ইজ্জত, তোমার ভালো থাকা, খারাপ থাকা, তোমার সব কিছুই হেফাজতের উসিলা আজ থেকে আমি। আনভি মাথা নাড়িয়ে বলে, আমি আপনাকে মেনে নিলাম। ওয়াহেজ আনভির কপালে টুপ করে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে তাকে কোলে তুলে নেয়। আনভির লম্বা খোলা চুলগুলোর আগা ফ্লোরে আষ্টে পড়ে। ওয়াহেজ আনভিকে বিছানায় নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলে, তোমার চুলগুলো বেঁধে দেবো সামাইরা? আমাকে বাঁধতে দেবে? বেঁধে দিচ্ছি। আপনি পারবেন না আমার চুল সামলে বেঁধে নিতে। এটা বলে আনভি নিজের বেসামাল চুলগুলো খফা করে নেয়। ওয়াহেজ ফিসফিসিয়ে জিজ্ঞেস করে, মিসওয়াক দিয়ে অজু করেছো? জি। বেশি কষ্ট হলে একটু ম্যানেজ করে নিও, আমি মনে হয় নিজেকে তখন সামলাতে সক্ষম হব না। আচ্ছা। অতঃপর তারা একে অপরের কাছাকাছি আসতে থাকে। দুজনে মেতে ওঠে, ঘোরে ভেসে ওঠে ওয়াহেজের উচ্চারিত দোয়া, হে আল্লাহ, তোমার নামে আরম্ভ করছি, তুমি আমাদের কাছে থেকে শয়তানকে দূরে রাখো।
আমাদের এ মিলনের ফলে যে সন্তান দান করবে তা হতেও শয়তানকে দূরে রাখো। সাথে ভেসে ওঠে আনভির আবেগমথিত আর্তনাদ, উত্তাপ মাখা নিঃশ্বাস ভেজা আরতি। সময় রাত 3:30-এর কাছাকাছি এসে পৌঁছেছে এখন। ওয়াহেজের উদম বুকে নিরাবরণ অবস্থায় আনফি বিড়ালের মতো ঘুমিয়ে আছে। দুজনেই বেশ ক্লান্ত, এই একটু আগে ঘুমের দেশে তলিয়েছে। ওয়াহেজ তো বলেছিল আজ ঘুমানোর প্রয়োজন নেই, একেবারে তাহাজ্জুদ ফজর পড়ে ঘুমাবো। আনভি না পেরে রাগ দেখে ঘুমিয়েছে ওয়াহেজকে নিয়ে। ওয়াহেজের ঘুম ভেঙে যায় অ্যালার্মের আওয়াজে। চোখের পাতা খুলছে না একদমই, ঘুম লেপ্টে আছে চোখে। কোনো মতে হাত বাড়িয়ে অ্যালার্ম বন্ধ করে নেয়। তারপর ঘড়ির দিকে তাকিয়ে বুঝতে পারে এখন আর ঘুমানোর সময় নেই, তাহাজ্জুদের সময় হয়ে গিয়েছে। তাই ধীরে ধীরে আনভিকে নিজের বুক থেকে সরিয়ে নিজের বাহুতে আনভির মাথা রাখে। আর আনভির থুতনিতে আলতো করে হাত রেখে আনভিকে ডাকে, সামাইরা ওঠো, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। এই সময় ঘুমানোর নয়, এই সময় নামাজের। আনভির ঘুম হালকা হয়ে আসে, ও ধীরে ধীরে চোখ খোলে। কান্না করায় চোখ দুটো লাল হয়ে গিয়েছে। আনভি কিছুটা কেঁকিয়ে ওঠে। আমার হাড় মনে হয় সবগুলো ভেঙে গিয়েছে ওয়াহেজ, আপনি আমার সাথে কি করলেন এটা? ওয়াহেজ মুচকি হেসে আনভির অনাবৃত বক্ষে মুখ গুজে দিতে দিতে শব্দ করে হেসে বলে কিচ্ছু হবে না, ওঠো, এটা প্রথম তাই এমন করছে শরীর, চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য।